হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। আজকে একটা মজার ঘটনা ফোনে দেখলাম, হয়তো আপনাদেরও দেখতে পারেন। আমার ফোনে একটা আপডেট আসার পরে একটা মজার ঘটনা হলো। সেটা হচ্ছে ফোনে হঠাৎ করে দেখলাম একটা টাইমে বলছে ইটস রেনিং বলে একটা বৃষ্টি দেখালো। প্রথমে দেখালো বৃষ্টি হবে, তারপরে বললো রেনিং মানে বৃষ্টি হচ্ছে, তারপরে বললো যে রেন এন্ডেড অ্যারাউন্ড 3:50। মানে পুরো বিষয়টাই একটা অদ্ভুতভাবে বৃষ্টি হলো, বৃষ্টির পূর্বাভাসে ছিল, বৃষ্টি হলো, বৃষ্টি শেষ হয়ে গেল, পুরোটাই ডিজিটালে। আজকে আমি যার সাথে কথা বলতে এসেছি তার সমর্থনে, তার প্রচারে সোশ্যাল মিডিয়াতে আমরা কার্যত ঝড় দেখেছি। আমরা দেখছিলাম যখন থেকে প্রার্থী ঘোষণা হয়েছে তখন থেকে এই প্রার্থীর পক্ষে ব্যক্তিগতভাবে মানে আমি যদি বলি তাহলে প্রচণ্ড একটা পজিটিভ ভাইব ছিল সোশ্যাল মিডিয়া, এবং এইবারে যাদবপুর ঘুরে দাঁড়াবে এই প্রার্থীর হাত ধরে এরকম একটা আশা যাদবপুরে বামপন্থী সমর্থকেরা দেখেছিলেন। কিন্তু গ্রাউন্ড রিপোর্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হলো। আপনারা সবাই রয়েছেন মাইকন ইউটিউব চ্যানেলে, এবং আজ আমি পেয়েছি বাম নেতা সৃজন ভট্টাচার্যকে। সৃজন, তোমাকে স্বাগত। সৃজন, যে মানে শুরুটা বললাম, শুরুটা সুন্দর হয়েছে। বলছিলাম যে কোথাও কি তোমার মনে হলো এই ব্যাপারটা, যে কারণ সত্যি কথা বলতে যেই সময় থেকে আমি তোমার নাম ঘোষণা হয়েছে তারপর থেকে প্রচার এবং যেভাবে তুমি দৌড়ে বেরিয়েছো, মানে আমি কয়েকটা প্রচারে তোমার ছিলাম, আমি দেখেছি মানে কার্যত তুমি নিঃশ্বাস ফেলার সময় পাওনি। 9টার সময় বোধহয় তুমি মানে সুকুমার রায়ের ভাষায় বলতে গেলে যখন সৃজনকে যাদবপুরে খুঁজবে, তখন এই নন্দীগ্রাম বাগানে খুঁজবে, তখন সৃজন বিজয়গড়ে খুঁজলে চলে যাবে ভাঙড়ে, আবার ভাঙড়ে খুঁজলে হয়তো ফিরে আসবে যাদবপুরে। তো এইভাবে তুমি প্রচার করেছো, কিন্তু থার্ড কিভাবে বিশ্লেষণ করছো ভোটটা? না, প্রচারে আমরা খামতি রাখার চেষ্টা, মানে খামতি যাতে না থাকে সেটারই চেষ্টা করেছি। তবে আমি যা বুঝলাম যে আমরা তো শেষ বিধানসভার হিসাবে যাদবপুরে আমাদের ভোট ছিল 11%। ভাঙড়টা অন্যরকম হয়েছিল, ভাঙড়ে সিপিএম আইএসএফ জোট ইত্যাদি করে। তো ফলত খুবই হারকিউলিয়ান টাস্ক ছিল, মানে যাদবপুর বাম আন্দোলনের পুরনো জায়গা ইত্যাদি ঠিকই, কিন্তু যাদবপুরে যেভাবে সাম্প্রতিক নির্বাচনগুলোতে যা ট্রেন্ড ছিল সেটাকে ব্রেক করে জেতার মতো জায়গায় আসাটা একটা পাহাড় প্রমাণ কাজ ছিল বটেই। আপাতত যা বুঝলাম যে 6টা বিধানসভায় আমরা 2021-এর তুলনায় ভোট বাড়িয়েছি। ভাঙড় একমাত্র সিপিআইএম আইএসএফ আলাদা আলাদা লড়াই করে দুটো পার্টিরই ভোট কমেছে, আমাদের ন্যাচারালি অনেক বেশি ভোট কমেছে। এখন এখান থেকে একটা হচ্ছে ইতিবাচক উপাদান নেওয়ার, যে বিজেপিটা কমলো গোটা দেশ জুড়ে, আমাদের রাজ্য জুড়েও বিজেপিটা কমলো। এবং ঠিক যেরকম বিজেপি এই বলতে বলতে পশ্চিমবঙ্গে ঢুকেছিল যে সিপিএমকে দিয়ে আর হবে না, আমাদেরকে ভোট দিন, আমরা তৃণমূলকে তাড়াবো, 3-4টে বড় ভোট হয়ে গেল। তো মানুষ দেখলেন যে বিজেপিকে দিয়েও হচ্ছে না, এবং বিজেপিকে দিয়ে হবেও না, কোনোদিনই হবে না। বিজেপি কমা মানে বিজেপির দাঙ্গাবাজির কথাগুলো কমা। তুমি দেখেছো খোদ অযোধ্যায় মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আমাদের যে রুজি রুটির কথা আমরা এই নির্বাচনেও খুব ধৈর্য ধরে নিবিড়ভাবে বলার চেষ্টা করেছি, প্রত্যাখ্যাত হয়েছি বড় অংশের কাছে। তার অন্য কারণ আছে, আমি আসবো পরে। কিন্তু আমাদের কথাগুলো বলার স্কোপ বাড়লো। বিজেপি কমা মানে জাতের কথা, কমা মানে ভাতের কথা বলার সুযোগ বাড়া। সেটাকে ধরে নিয়ে এখন 26-এর নির্বাচনের আগে আমাদের এগোনো এই মুহূর্তে মূল কাজ। যাদবপুরে যা ফল হলো আমি বুঝলাম যে একটা পোলারাইজেশন যদি হয়ে যায়, সেটা যাদবপুর তো বলে নয়, সেটা কালিম্পং থেকে সুন্দরবন সর্বত্র হয়েছে। পলিটিক্যাল পোলারাইজেশন হয়েছে তৃণমূল এবং বিজেপির। তুমি দেখবে অধীর চৌধুরী একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে আমরা যারা উদার ধর্মনিরপেক্ষ রাজনীতি করি আমাদের জন্য স্পেস কমে আসছে। সেরকম কতগুলো বিষয় যাদবপুরে আমাদেরও চোখে পড়েছে। আমরা বিজেপি ভোটকে যতটা কমিয়ে দিতে পারবো ভেবেছিলাম, সেটা কমানো যায়নি। ঠিক আছে, আমি এটাকে পলিটিক্যাল ডিফিট হিসেবে নিচ্ছি, এবং আমি ওই যে ইতিবাচক উপাদানটি বললাম, যে তথাপি বিজেপির ভোট, বিজেপির শেয়ার, বিজেপির সিট কমছে গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে। এখান থেকে আমি টুয়ার্ডস আ বেটার ফিউচার যাওয়ার চেষ্টা করব। একটা প্রশ্ন তোমাকে করবো, তুমি যেহেতু যাদবপুরের কথা বললে, আমি যাদবপুর নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে যে যাদবপুরে যেভাবে তুমি প্রচার করেছো, মানে সেটা সত্যি, সেটা একটা চোখে পড়ার মতো। মানে তুমি একদম বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছো, বোধহয় কোনো ওয়ার্ড মানে কাউন্সিলর ওয়ার্ড বাদ দাওনি যেখানে তুমি প্রচার করেছো। বিজেপি সেখানে প্রায় 4.5 লাখ ভোট পেয়েছে, আমি যাদবপুরের কথা বলছি। সায়নী ঘোষ ডেফিনেটলি যাদবপুর থেকে তৃণমূলের 7 লাখের ওপর ভোট পেয়েছে। আমি বলছি যে
বিজেপির যদি ক্যান্ডিডেটকে যাদবপুরের সব ওয়ার্ডে ঘোরানো হয়, বোধহয় তিনি ওসব ওয়ার্ড চিনতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। আমি যেটা মনে হয়, তুমি যেভাবে ঘুরেছো, কোথাও কি তোমার মনে হচ্ছে যে তুমি যেটা বিজেপি, ডেফিনেটলি দেশে তো কমেছে ডেফিনেটলি, আমি আরেকটা জায়গায় বলতে পারি কেরলে বিজেপি খাতা খুললো, পশ্চিমবঙ্গে বিজেপি যাদবপুরের মতো ক্যান্ডিডেট মানে কনস্টিটুয়েন্সিতে বিজেপি যেভাবে ভোট বাড়াচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে আস্তে আস্তে হয়তো পোলারাইজেশনের রাজনীতি যদি বন্ধও হয়, সেক্ষেত্রেও কি তোমার মনে হচ্ছে যে ভাতা বন্ধ করে দেওয়া, যে একটা ব্ল্যাকমেলের রাজনীতি, যদি আমি বলি এভাবে, যে একটা ভাতার রাজনীতি, যে আমি না থাকলে ভাতা দেবো না, কে দেবে, এই জায়গায় রাজনীতিটা ক্রমশ চলে যাচ্ছে কি? তুমি যে কথাটা বলছো, মানে তোমার কি বিশ্লেষণ? না, আমি তো ওটাই বললাম যে বিজেপি কমেছে যেমন ঠিক, কিন্তু বিজেপি ধরো যাদবপুর লোকসভায়, ভাঙড়েও ইনফ্যাক্ট বিজেপি 2021-এ ভালো ভোট পেয়েছিল, অন্য সবকটা বিধানসভাতেই যথেষ্ট ভোট পেয়েছিল। বিজেপি আজকে হঠাৎ ভুইফোড় এই নির্বাচনে হঠাৎ যাদবপুরে এতগুলো ভোট পেল তা নয়, এর আগের ভোটগুলোতেই তার গ্রাউন্ড প্রিপেয়ার্ড হয়েছিল। খানিকটা ব্রেক করা গেছিল পুরসভায়, পঞ্চায়েতে, যেখানে তৃণমূল বিজেপি বাইনারি কথাটির অর্থ কি? এইটাই তো, যে মানুষ তৃণমূলকে পছন্দ করবেন না তার সামনে ফার্স্ট চয়েস হয়ে যাবে বিজেপি, যে মানুষ বিজেপিকে পছন্দ করবেন না তার সামনে ফার্স্ট চয়েস হয়ে যাবে তৃণমূল। অন্য কোনো তৃতীয় শক্তিকে মানুষ ভাববেনই না, মগজেই আসবে না। এইরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে গত 3-4টে ভোট ধরে পশ্চিমবঙ্গে। ন্যাচারালি তাতে করে তৃতীয় পরিসরে আমরা যারা রাজনীতি করি তৃণমূল বিজেপির বাইরে, আমাদের জন্য সুযোগ কমে এসছে, জায়গা কমে এসেছে। সেটা আমরা পৌরসভা ভোটে খানিকটা ভাঙতে পেরেছিলাম। আমরা 22-এর পৌরসভাগুলোতে গোটা রাজ্য জুড়ে দ্বিতীয় পজিশনে উঠে এসেছিলাম। 23-এর পঞ্চায়েতে বাম, কংগ্রেস, অনেক ক্ষেত্রে বাম, আইএসএফ একসাথে জোট করে অনেক ভোট শেয়ার বেড়েছিল, বিজেপি ড্রাস্টিক্যালি কমে গিয়েছিল। বাইনারিটা যেটুকু ভাঙা গেছিল 24-এ আবার সেটা জুড়ে গেল। একটা হতে পারে ন্যাশনাল ইলেকশন, মোদি অর নো মোদি, এই কোয়েশ্চেনে যখন ভোট হয় তখন মানুষ বিজেপির প্রার্থী খুব ওয়ার্ডে ওয়ার্ডে না ঘুরলেও মোদির পক্ষে বা মোদির বিপক্ষে কিছু ভোট পড়ে গিয়েছে। আরএসএস নিবিড়ভাবে কাজ করেছে এবং আমাদের বামপন্থীদের গড় যে এলাকাগুলো ছিল, যে বুথগুলো ছিল, সেখানেও কিছু জায়গায় থাবা বসিয়েছে বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে। আবার ঠিক সিপিএম এর ভোটই বিজেপি পাচ্ছে এরকমটা ভাবার খুব কারণ আমি দেখি না। তৃণমূলের ভোটও অনেক বিজেপি পায়। এমন অনেক মানুষ আছেন যারা তৃণমূলকে ভোট দিতেন, বিজেপিকে দেন। তৃণমূলটা হরে গড়ে কমেনি, তার কারণ এমন বেশ কিছু মানুষও আছেন যারা আদারওয়াইজ তৃণমূলকে দিতেন না, কিন্তু এখন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে দিচ্ছেন ভোট। বাইনারি তৈরি হলে এই অসুবিধাগুলো হয়ে যায়, যে মানুষের সামনে অন্য অপশনগুলোকে অপশন হিসেবে খুব পোজ করা হয় না। ঠিক তৃণমূল ওই কথাগুলো বলেছে যে আমরা না থাকলে এই যা সরকারি প্রকল্প ইত্যাদি হবে না, সেগুলো ওরা ওদের পলিটিক্যাল ক্যাম্পেইনের অংশ হিসেবে বলেছে। আমি তো আমার প্রচারে বারবার বলার চেষ্টা করেছি যে এটা বোগাস কথা। আমাদের সুযোগ দিলে আমরাও এই সমস্ত যা সরকারি প্রকল্প আছে, আমরা এগুলোকে ভিক্ষা বলে মোটেই মনে করি না। এটা বিজেপির কথা যে এগুলো ভিক্ষা টিক্ষা ইত্যাদি। আমরা মানুষের কাছে এই কথাটাই নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে দেখুন, আমাকে সুযোগ দিলে আমি সব মানুষের কাছে যাতে সরকারি প্রকল্প বেশি বেশি করে পৌঁছয় তার বন্দোবস্ত করার চেষ্টা করি। সেটা একটা পোলারাইজেশনের সময় তুমি যে বলছো প্রচারে ঝড় উঠেছে, ঠিকই, তাতে একটা অংশের মানুষ প্রভাবিত হয়েছেন, আমি একদম হননি কি করে বলবো, তাহলে আমাদের তো ভোটগুলো বাড়তো না। 7টার মধ্যে ভাঙড় ছাড়া 6টা কেন্দ্রেই আমাদের 21-এর তুলনায় ভোট বেড়েছে। কিন্তু ডেফিনেটলি জিততে গেলে যত বেশি মানুষকে প্রভাবিত করা দরকার তার ধারপাশে আমরা যাইনি, যেতে পারিনি, এবং আমাদের কথাগুলো কোথাও হারিয়ে গিয়েছে আর কি এই দুটো দলের ঢক্কানিনাদে। তারপরে আছে সব মিলিয়ে যে পরিমাণ টাকা, আমি এই কথাটায় বেশি আসতে চাই না, কারণ এগুলো এখন মনে হবে হেরে গিয়ে অজুহাতের কথা বলছি, কিন্তু অজুহাত ঠিক নয়, কিন্তু এটা তো বাস্তব যে তৃণমূল বা বিজেপি যে পরিমাণ টাকা খরচ করে নির্বাচনে, অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল, সেই টাকার ধারপাশে যাওয়ার কথা আমরা কোনোদিন ভাবতে পারবো না। আমাদের এক এবং একমাত্র উপায় বাড়ি বাড়ি যাওয়া, মানুষের কাছে যাওয়া, যত বেশি সম্ভব মানুষকে নিজেদের কথাটা বোঝানো, মানুষের কথা শোনা। যে প্রক্রিয়াটার মধ্যে কমিউনিস্ট পার্টি চিরকাল থেকেছে, ইদানিং হয়তো একটু লুজ হয়ে গিয়েছে, একটু নড়বড়ে হয়ে গিয়েছে, একটু শিথিল হয়ে গিয়েছে। আবার ওই মানুষের সাথে লাইভ কন্ট্যাক্ট তৈরি করার প্রক্রিয়াটাকে আমাদের জোরদার করতে হবে। আমার ধারণা তাহলে বিজেপি আরএসএস এর যে তুমি যে বিপদটির কথা বলছো সেটাও অনেকাংশে আমরা অ্যারেস্ট করতে পারবো। এই ভোটে তো অবশ্যই খালি চোখে দেখে বোঝা যাচ্ছে যে আমরা যতটা বিজেপিকে কার্ভ ডাউন করতে চেয়েছিলাম ততটা আমরা পারিনি।
একটা প্রশ্ন তোমাকে করব, তোমার পাশের কনস্টিটিউয়েন্সি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 লাখের ওপর ভোট পেয়েছেন, প্রায় 7 লাখ ভোটে জিতেছেন। তুমি বলছো যে বাইনারি, কিন্তু আমি বলছি যে এটা তো আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনসমর্থন, মানে মানুষ যেভাবে ভোট দিয়েছেন, মানুষ তো কার্যত অন্য কোনো দলকে আর মনেই করেননি কিছু, মানে অমিত শাহের থেকে বোধহয় বেশি ভোটে অভিষেক ব্যানার্জি লিড দিয়েছেন, মানে 7 লাখের ওপর ভোট। একটা বুথে যদি অভিষেক ব্যানার্জি 750টা ভোট পান, বিজেপি প্রার্থী 3টে ভোট পান, আর সিপিএম প্রার্থী 4টে ভোট পান, তাহলে বোঝা যায় যে ওখানে ভোট হয়েছে না ভাট হয়েছে। প্রতিকূর আমার দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের সহকর্মী, আমরা একসাথে কাজ করেছি রাজ্য জুড়ে, এবং অসম সাহসী এক কমরেড যে ওই ডায়মন্ড হারবারের মধ্যেও বুথে গিয়ে ভুয়ো এজেন্ট ধরে তাকে বের করে দেওয়ার সাহস দেখিয়েছে। প্রতিকূরের জায়গায় কোনোদিন অভিষেক ব্যানার্জিকে থেকে লড়তে হলে অভিষেক ব্যানার্জিকে 10 বার জন্মাতে হবে। এই সাজানো বাগান, তাতে করে গোটা অ্যাডমিনিস্ট্রেশন সাথে, গোটা পুলিশ সাথে, আমাদের পার্টির পক্ষ থেকে বারংবার ইন্টিমেট করা হয়েছে, কিন্তু কোনো কথার কোনো সুরাহা হয়নি। এত টাকা, উনি যে রাস্তা দিয়ে যান সেই রাস্তা 4 ঘন্টা বন্ধ থাকে, এইরকম একটা রাজপুত্র ট্রিটমেন্ট গণতন্ত্রে তো হওয়ার কথা না। আরও তো অনেক এমপি আছেন, বিভিন্ন পার্টির থেকেছেন, এই যে স্পেশাল ট্রিটমেন্ট, আজ নয় কাল, কাল নয় পরশু এই দম্ভের কি বলবো কাচের ঘর ভাঙবে। অভিষেক ব্যানার্জি অ্যাজ অফ নাও, এবার বলে নয়, এর আগের বারগুলো ডায়মন্ড হারবারে যেভাবে জিতেছেন, কোনো ভোট হয়নি, ভোটের প্রশ্নই নেই। ফলত এই রেজাল্টটা, আমি যাদবপুরটা মেনে নিতে পারি, আমি বলেছি মানুষের সামনে এসে যে এটা পলিটিক্যাল ডিফিট। কিছু জায়গায় সন্ত্রাস হয়েছে, কি বেশ কিছু বুথ লুট হয়েছে, ছাপ্পা হয়েছে, কিন্তু সেইটা সর্বসাকুল্যে ধরলেও যা গ্যাপ আছে আমাদের সাথে বিজয়ী প্রার্থীর, আমি বলতে পারবো না যে গোটাটা ভোট লুট করে জিতেছে। ভোটে জিতেছে, অসুবিধা নেই, আই টেক ইট অ্যাজ আ পলিটিক্যাল ডিফিট। কিন্তু প্রতিকূলের ক্ষেত্রে সেটা বলা খুব কঠিন। ডায়মন্ড হারবারের তৃণমূলও আসলে জানে না ওদের কটা ভোট আছে, যা করে অভিষেক ব্যানার্জি যা করছে। এইটুকুই কেবল বলতে পারি যে হিটলার মুসলিমদেরও শেষটা ভালো হয়নি। ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে রাস্তা নিয়েছেন, আজ নয় কাল, কাল নয় পরশু মুখ থুবড়ে পড়বেন, মানুষ সেই দিকে অপেক্ষা করে আছে। মানে একটা কথা আছে রাজনীতিতে, সেটা হচ্ছে যে দিল্লির রাস্তাটা ইউপি হয়ে যায়। এইবারে ইউপি যে রাস্তা দেখালেও বিজেপিকে, স্মৃতি ইরানি হেরে গেলেন, ফৈজাবাদের কথা তুমি বললে, সেখানে বিজেপি হেরে গেছে, এবং সপা বা কংগ্রেসের জোট যেভাবে ভালো ফল করেছে, কোথাও কি তোমার মনে হচ্ছে যে এইবারে মানুষ আস্তে আস্তে রাস্তা দেখাচ্ছে, যে বিজেপির এক্সিট রাস্তাটা দেখাচ্ছে? বিজেপি তো অনেকগুলো জায়গায় এরকম ভোট কাটুয়াদের সুবাদে জিতেছে। কোথাও তুমি দেখবে AIMIM, কোথাও দেখবে মায়াবতীর পার্টি, আরও এখানে ওখানে সেরকম এরকম কিছু ডিমপাড়া পার্টি আছে আর কি বিজেপির, সরাসরি বিজেপির সাথে নয়, কিন্তু ময়দানে, ভোটের ময়দানে এমন ভূমিকা পালন করে যাতে করে বিজেপির সুবিধা হয়ে যায়। তা বিজেপি না হলে আরও কমে আসতো, এবং গোটা দেশ জুড়ে বিরোধীদের যে উত্থান হয়েছে, ভারত জোড়ো যাত্রা পরবর্তী রাহুল গান্ধী যে ভূমিকা পালন করেছেন, কংগ্রেস অ্যাজ আ হোল, আমরা বামপন্থীরা আমাদের রিপ্রেজেন্টেশন বেড়েছে পার্লামেন্টে, অবশ্যই অখিলেশ যাদব, অবশ্যই ইভেন মহারাষ্ট্রে মানে শিবসেনার মতো একটি উগ্র ডানপন্থী দলও যে ভূমিকা পালন করেছে বিজেপিকে আটকানোর জন্য, সর্বত্র সর্বত্র তেজস্বী যাদবরা নিজেদের মতো করে যেভাবে চেষ্টা করেছেন, কেজরিওয়ালরা যেভাবে চেষ্টা করেছেন, আরও বিভিন্ন যারা যারা আছেন, স্ট্যালিন যেভাবে তার মতো করে 39-39 হয়েছে বোধহয় ডিএমকে জোট তামিলনাড়ুতে, না একটা বোধহয় বিজেপি পেয়েছে, একটা যদি বিজেপি পেয়ে থাকে। তো ফলত ভারতের মানুষ সাধারণভাবে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপির সাদার্ন ইন্ডিয়ায় খুব ডেভেলপ করার জায়গা ছিল না, যদিও কর্ণাটকে এবার আবার কয়েকটা পেয়েছে। ইস্টার্ন ইন্ডিয়ায় যা করেছে বিজেপি, প্রত্যাখ্যাত হওয়ারই কথা ছিল, মোরললেস কিছু সিট পেলেও চাপ বেড়েছে বিজেপি। উড়িষ্যায় খুব ভালো রেজাল্ট হয়েছে, উড়িষ্যায় ভালো রেজাল্ট করেছে। তা উড়িষ্যায় যাদের সাথে লড়ে ভালো রেজাল্ট করেছে তারা তো এতদিন বিজেপির সাথেই ছিল। ওদিকে পশ্চিম ভারতে গুজরাট ছাড়া খুব যে একটা বুক ফোলানোর মতো রেজাল্ট করেছে তা না। বিজেপি ধরে রেখেছিল যে ওদেরকে বাঁচাবে উত্তর ভারত, উত্তরপ্রদেশ, ওরা দাঙ্গাবাজি করবে, ওরা বুলডোজার চালাবে, ওরা খুনজখম করবে, এনকাউন্টার করবে, বিচার ব্যবস্থা, গণতন্ত্র, সংবিধান কিচ্ছুর ধার পাবে না। এবং আমি দেখছিলাম একটা ভিডিও, অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে, সেই মন্দির তৈরি করতে গিয়ে কত মানুষের ঘর দোর সব ভেঙে চুরে দিয়েছে।
তাদেরকে প্র্যাকটিক্যালি জাঙ্কিয়ার্ডের কাছে হ্যাঁ, থাকার জায়গা বানিয়েছে। রাস্তা কোন মতো আছে ওইখানে একটা রাস্তা করে গিয়ে ওইখানে থাকতে একদম হচ্ছে, কুকুর বেড়ালের ইলেকট্রিসিটি মতো। নেই, কিছু নেই, খুব জল খারাপ নেই, অবস্থা, কিচ্ছু নেই। কিচ্ছু নেই, খুব খারাপ অবস্থা। তো এই ইনহিউম্যান ট্রিটমেন্টের তো মানুষ আজ নয় কাল জবাব দেবেই। সেই জবাব দেওয়া শুরু হয়ে গিয়েছে। উই ক্যান অনলি বি হোপফুল যে আগামী নির্বাচনগুলোতে বিজেপি একদম ধুয়ে মুছে যায়। বিজেপি ভারতের গণতন্ত্রের জন্য ক্যান্সারের মতো পার্টি। আমি তোমাকে দুটো মানে অ্যাসপেক্ট বলবো। এক হচ্ছে এবারে অনেক শোনা যাচ্ছে এনডিএ সরকার, এর আগে অব্দি ছিল বিজেপি সরকার, মোদি সরকার, মোদির গ্যারেন্টি, এবার এনডিএ সরকার। এইটা একটা হয়েছে, এইটাকে তুমি মানে গণতন্ত্রের জন্য কতটা ভালো হিসাবে দেখো? আর আরেকটা যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা আলাদা করে সপার সাথে, উদ্ধব ঠাকরের সাথে আলাদা আলাদা করে মিটিং করছে। এইটা বিরোধিতার জন্য, কারণ এখন আমরা বলছি যে গণতন্ত্রে একটা শক্ত বিরোধিতার দরকার, সেটা এবার তৈরি হয়েছে, একজন বিরোধী দলনেতা অফিসিয়ালি আমরা পেয়েছি, দেশ পেয়েছে। সেক্ষেত্রে দুটো জিনিস আমি তোমাকে বলবো। এক হচ্ছে গণতন্ত্রের জন্য মানে বিজেপির এই ক্ষয় কতটা ভালো, আর গণতন্ত্রের জন্য এই যে একটা বিরোধিতার মধ্যেও একটা বিরোধিতা করার চেষ্টা, একটু একটু আলাদা, আড়ালে আবদালে, একটু চুপিসারে কথা, এইটা কতটা বিপজ্জনক, এই দুটো জিনিস যদি একটু বলো। দেখো, এক নম্বর হলো পরিষ্কার বুঝে নাও, তৃণমূল ইন্ডিয়া ব্লকে দেশ বাঁচানোর স্বার্থ নিয়ে নেই। তৃণমূল ইন্ডিয়া ব্লকে নিজেদের পকেট বাঁচানোর স্বার্থ নিয়ে আছে, এবং তৃণমূলের পকেট বাঁচবে কেবল তখনই যদি বিজেপি যেন তেন প্রকারে দিল্লিতে ক্ষমতায় সাস্টেন করেছে। কারণ বিজেপির বদলে যেই আসবে সে নিরপেক্ষভাবে দেখতে শুরু করলে তৃণমূলের এই কয়লা, গরু, বালি, চাকরি, লটারি এগুলোর থেকে তো টান পড়বে। সে যদি নিরপেক্ষভাবে তদন্ত শুরু করে তৃণমূলের মাথারা তো বিপদে পড়বে। তাহলে দিব্যি বিজেপির সাথে সেট করে নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে থাকলে তৃণমূলেরও লাভ। তৃণমূল বিজেপির জুজু দেখিয়ে এক অংশের ভোট পাবে, পেতেই থাকবে। আর ন্যাশনালিও প্রতিদান হিসেবে তৃণমূল ঠিকই ইন্ডিয়া ব্লকে আছে, কতগুলো সিট পেয়েছে, ঠিক ইগনোর করতে পারছেন না ইন্ডিয়া ব্লকের বাকি নেতারা ওদেরকে। কিন্তু আমাদের পার্টি, আমরা তো অনেক দূরদর্শিতার জায়গা থেকে এটা আগে বলে দিয়েছিলাম যে তৃণমূল বিনা টিকিটে ট্রেনে উঠলে যেরকম হয়, তৃণমূল এই ট্রেনে সেইভাবে উঠেছে। ফলত বিজেপির নির্দিষ্ট, আরএসএস এর নির্দিষ্ট প্রেসক্রিপশন নিয়ে তৃণমূল ইন্ডিয়া ব্লকে ঢুকেছে, এবং এই যে যা অপোজিশন তৈরি হলো, কনস্ট্যান্টলি অপোজিশনের ইউনিটিটাকে ডিসমেন্টেল করার জন্য, ডিস্টার্ব করার জন্য তৃণমূল কিছু না কিছু খোঁচাখুচি চালিয়ে যাবে। তার প্রথম প্রমাণ তোমরা পেয়ে গেছো। উদ্ধব ঠাকরের সাথে মিটিং, এর সাথে মিটিং, ওর সাথে মিটিং, এইসব। আরেকটা কার সাথে দাঁড়িয়ে দেখলাম, অখিলেশের সাথে বোধহয়। এরা খুব পাত্তা দেবে না, সেটা অন্য কথা, কিন্তু তৃণমূলের তরফ থেকে এই ক্ষত তৈরি করার চেষ্টা থাকবে। বিজেপি চায় না কোনো ইউনাইটেড শক্তিশালী অপোজিশন হোক। তুমি যে অন্য প্রশ্নটা করলে, এই কারণেই বিজেপি তৃণমূলের মতো কতগুলো খোঁচরকে ছেড়ে রেখেছে ইন্ডিয়া ব্লকের মধ্যে। এই যে অপোজিশনটা হলে বিজেপির তো আসলে ভোটে জেতা লক্ষ্য নয়। বিজেপির লক্ষ্য, আরএসএস এর লক্ষ্য ভারতের সংবিধান পাল্টে ভারতের গোটা দেশ চেহারাটাকে পাল্টে দেওয়া, এবং ফর দ্য ওয়ার্স। বড় লোক মানে যাচ্ছে তাই বড় লোক যারা, তাদের সপক্ষে একটা অর্থনীতি, এবং তাতে প্র্যাকটিক্যালি হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী নির্বিশেষে মানুষকে বিপদে ফেলার মতো করে একটা সামাজিক সিস্টেম তৈরি করা, যাতে ব্রাহ্মণ্যবাদের আধিপত্য থাকবে। দিস ইজ বিজেপিস প্ল্যান। তাদের তথাকথিত হিন্দু রাষ্ট্র, সেটা রাষ্ট্রও নয়, আর হিন্দুদের জন্য তো নয় বটেই, বড় লোকের রাষ্ট্র সেটা। সেইটা বিজেপি সাময়িকভাবে ধাক্কা খেয়েছে। এখন সংবিধান মাথায় ঠেকিয়ে এক পাশে নীতিশ, এক পাশে চন্দ্রবাবুকে পারলে জোর করে চেয়ারে বসিয়ে এখন এনডিএ ফিন্ডিয়ে বলতে হচ্ছে। বিশ্বাস করে না এগুলোতে। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, আমাদের দুর্ভাগ্য এই ধরনের রাজনীতিবিদরা যারা কিছু পাওয়ার আশায় এখনো বিজেপির সাথে আছেন, থাকছেন, এবং বিজেপিকে সরকার গড়ার সুযোগ করে দিচ্ছেন। এই সমস্ত স্তরের রাজনীতিবিদ যদি একজোট হয়ে এই জায়গায় উপনীত হতেন যে ভারতীয় গণতন্ত্রের জন্য বিজেপি সব থেকে বিপজ্জনক, আগে বিজেপিকে ভাগাও, তারপরে নিজেরা কি করব দেখা যাবে, তাহলে ভালো হতো। আনফর্চুনেট যে এখনো নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু মন্ত্রিত্বের লোভ ছাড়তে পারছে না এদের পার্টিগুলো। কিন্তু আমার ধারণা বেশি দিন বিজেপি, কারণ ইনহেরেন্টলি আনডেমোক্রেটিক যাবে, পার্টির মধ্যে যে আনডেমোক্রেটিক, আদবানিকে সাইড করে দিল, সুষমা স্বরাজকে যতদিন বেঁচে ছিলেন সাইড, নীতিন গডকরিরা সাইড, তাই নিজের রাজনাথ সিং সাইড, নিজের দলের মধ্যে যে আনডেমোক্রেটিক, সে দলটাকে ভালো করে চালাতে পারে না। দলের নাম বিজেপি সরকার থেকে পারলে সরকারের নাম মোদী সরকার ব্র্যান্ডটা দাঁড় করিয়ে দিল।
হ্যাঁ, নিজের পার্টির নাম পারলে মিটিয়ে দেয় যে সে এনডিএ চালাবে কি করে বেশি দিন? পারবে না। দুদিন পরে খটামুটি লাগবে। এই খটামুটি লাগলে নীতিশ কুমাররা উল্টো পারে ঝাঁপ দিলেও যাতে সিচুয়েশন ম্যানেজ হয়, সেই জন্যই তো ইন্ডিয়া ব্লকের মধ্যে তৃণমূলের মতো কতগুলো খোঁচর ছেড়ে রাখা আছে। এটা ভারতের মানুষ বুঝবেন, আমরা বাংলার মানুষ আজ নয় কাল বুঝবো। একটা শেষ প্রশ্ন তোমায় করব, সেটা হচ্ছে 26-এর ইলেকশনের জন্য কি রোডম্যাপ বামেদের, আর জোটের মানে বাম কংগ্রেস জোটের কিরম ভবিষ্যৎ তুমি দেখছো? আমি কেবল এইটুকু আশা করতে পারি, এইবারের বাম কংগ্রেস জোটটা অনেক বেশি সুসংহত এবং একসাথে পথে নামার মতো করে হয়েছে। দেখেছি, নিজেও প্রার্থী হিসেবে একটা কেন্দ্রে চেষ্টা করেছি যাতে সব একসাথে কাজ করতে পারি। আজ নয় কাল, কাল নয় পরশু এই তৃতীয় পরিসর বার করতে হবে। বিজেপির এই ভোট বাংলায় থাকবে না। একটা, দুটো, তিনটে নির্বাচনের পরে মানুষ আস্তে আস্তে আস্থা হারাতে শুরু করবে। এইরকম 3টে নির্বাচনে সিপিএম ফেল করেছিল বলেই তো মানুষকে এটা বুঝিয়েছিল যে সিপিএম পারবে না, তাহলে বিজেপিকে ভোট দাও। আমরা এখন বাড়ি বাড়ি গিয়ে বলবো যে বিজেপি তো পারছে না, তাহলে আর ভোট দিয়ে লাভ নেই। বিজেপি গরিবের পেটে লাথি মারছে, বিজেপি সর্বনাশ করছে, প্লাস বিজেপি তৃণমূলকেও হারাতে পারছে না। তো বিজেপির এখানে ইউটিলিটি কি? ভাগিয়ে দাও। বাম কংগ্রেসই তৃণমূলের বিকল্প। 26-এর নির্বাচনের আগে এই কথাটা মানুষের কাছে নিয়ে যাওয়া আমাদের কাজ। আচ্ছা, একটা প্রশ্ন আমি একটু করার আছে, এটা মাথা থেকে বেরিয়ে গেছিল। আমরা রিসেন্টলি একটা নোটিফিকেশন দেখলাম, সেখানে নাকি বলা হচ্ছে যে রাজ্যতে যে চাকরির নিয়োগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এইটাকে কিভাবে দেখো? মানে ভোটের পরেই এরকম একটা রেজাল্ট, মানে এরকম একটা নোটিফিকেশন। ওবিসি সংরক্ষণ নিয়ে যে গোলমাল হয়েছে, তার ফলে এটা হয়েছে। আমি খুব আনন্দ করতে পারছি না। মানে হতে পারে তৃণমূল সরকারে আছে, একটা তৃণমূল বেকায়দায় পড়েছে ভেবে একটু আনন্দিত হলাম, কিন্তু অসংখ্য মানুষ সরকারি চাকরির দিকে তাকিয়ে থাকে। ফলত এই যা সিদ্ধান্ত হলো এবং যা আইন কারণে যা আটকে যাচ্ছে, এইটাই তো বারবার আনফরচুনেট যে তৃণমূল থাকলে অনিয়ম থাকবে, বেনিয়ম থাকবে, দুর্নীতি থাকবে, সরকারি চাকরি ঘেটে যাবে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু তৃণমূলকে না সরালে তো এটার বিকল্প নেই, প্রতিকার নেই। বিজেপিকে আনলে আরো বিপদ, কিন্তু তৃণমূল থাকলেও এই বিপদ তৃণমূলকে সরিয়ে এই টাকাগুলো মানুষের কাছে ফিরিয়ে দোষীদের শাস্তি দিয়ে ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া আবার শুরু করা, তার তো সত্যিই বিরাট বিকল্প নেই। আমি খুব বড় করে যদি দেখি, এখন আপাতত যা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কষ্টের, আশঙ্কার। কোর্ট কি রায় দেবেন জানি না। কোর্ট যদি এরকম এর মধ্যে থেকেও যদি ন্যায্য চাকরি প্রার্থীদের চাকরির বন্দোবস্ত করা যায়, আমরা সবাই সেটা চাইব। এবং যারা বিভিন্ন অনিয়ম বেনিয়মের অংশ হয়ে গিয়েছে তারাও সামনে আসুন, এসে বলুন যে তৃণমূলকে টাকা দিয়েছিলেন, তৃণমূল বিপদে ফেলে দিয়েছে, আমও গেছে, ছালাও গেছে। তাদের জন্যও নিশ্চয়ই ভবিষ্যতে অন্য ব্যবস্থা থাকবে, কিন্তু ন্যায্য চাকরি প্রার্থীরা চাকরি পান, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান, এটাই প্রথম থেকে চেয়েছি, সবসময় চাই। থ্যাংক ইউ। কথা বলছিলাম সৃজনের সঙ্গে। সৃজন বাম এবং বা 26-এর নিয়ে একটা ভবিষ্যতের কথা বললো। আমাদের সেদিকে চোখ থাকবে, আপনাদের চোখ থাকুক মাইকনের ইউটিউব চ্যানেলে। এরকম ইন্টারভিউ আরও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং এই ইন্টারভিউটা ভালো লাগলে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।